চাপা দিতে, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না। সময় হবে কিভাবে? তিনি তখন এমনিতেই বিবাহিত জীবন নিয়ে অসুখী। গ্রামের খ্যাত মেয়েটাকে সহ্য হয় না। বাসার থেকে বেশি সময় তার হোটেল আর মদেই কাটে। একসময় প্রিয়ন্তীর পরীক্ষা শেষ হলো, তবে ইহসানের পেছনে লীনা খন্দকার লেগেই থাকে। সে বুঝাতে থাকে প্রিয়ন্তীর থেকে সে হাজার গুণ সুন্দরী, টাকা পয়সার দিক থেকেও মস্ত বড় লোক। তার গার্লফ্রেন্ড একটা খ্যাত। ছেলেটা চুপচাপ শুনে, আলগোছে ক্লাস করে বেরিয়ে যায়। এইসব অহেতুক ঝামেলা সে প্রিয়ন্তীকে কিছুতেই জানায় না, কারণ প্রিয়ন্তী উল্টো ভেবে তাকে ভুল বুঝবে। মেয়েটা একটুতেই ইমোশনাল হয়ে যায়। তাছাড়া এমন ছোটখাটো কথা জানিয়ে কি হবে? দুদিন পর তো সে ইউনিভার্সিটির নিকটই আসবে না। শুধু শুধু নিজেদের মাঝে ঝামেলা কি দরকার? এসবের কারণেই আর বলা হয় না। লীনা খন্দকার শেষ পর্যন্ত শত চেষ্টায় কোনো মতেই পাত্তা দিল না, পাত্তা পেলও না। ইহসান ভালোভাবে পরীক্ষা শেষে চলে যায় ভার্সিটি থেকে। এরপর তাদের প্রেমের সম্পর্ক ভালোই যাচ্ছিল। তখন থেকে লীনা তীব্র কষ্টে দিন কাটাতে থাকে। মনে তার ভীষণ প্রতিশোধের আগুন, যা ক্ষণে ক্ষণে জ্বলে ওঠে। প্রিয়ন্তীকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। জীবনটা হঠাৎই তার এলোমেলো হয়ে যায়। নিজে এসবের জন্য দোষারোপ করলো প্রিয়ন্তী মেয়েটাকে। ও মাঝখানে না আসলে ইহসান তার হতো। ওই মেয়েটা সব নষ্টের মূল। কি আছে ওই মেয়ের মাঝে, যার জন্য ইহসান একটুও নরম হয় না? প্রতিনিয়ত মাথায় ঘুরে প্রিয়ন্তীকে কিভাবে সরানো যায়। ওর জন্য সে হারাতে বসেছে ইহসানকে। একদিন হঠাৎই ফ্রেন্ডের কাছে শুনলো তারা বিয়ে করেছে। তৎক্ষণাৎ তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বাসায় সমস্ত জিনিস ভেঙে কষ্টে জর্জরিত হয়ে সুইসাইড করতে যায়। সেদিন রাহেলা বাঁচায় তাকে। লিনার এরূপ অদ্ভুত আচরণে তার বাবা দূরে পাঠিয়ে দেয়। কিছু মাসের জন্য লিনাকে তিনি সাইকোলজিস্ট দেখায়। সেই সময়টুকুতে সে তাদের কোনো খবরই জানতে পারে না। শাহিন খন্দকারও তখন নিজের ফুর্তি নিয়েই ছিল। বাইরের জগৎ নিয়ে বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই তার। রাত দিন ডুবে থাকে রঙিন দুনিয়ায়। ইহসান সবশেষে যখন প্রিয়ন্তীকেও তার সাথে নিয়ে চলে যায় কানাডায়, ঠিক তখনই নীলার মাথায় ক্রোধ ভর করে। প্রিয়ন্তীর পরিচয় নেওয়ার সময় জেনেছিল তার একটা ছোট্ট ভাই আছে। সে রাকিব চৌধুরীর সমস্ত ডিটেলস কালেক্ট করে, তাকেই টার্গেট করে। সেই থেকে লাইফে তার একটাই লক্ষ্য, ইহসান আর প্রিয়ন্তীর সংসার ধ্বংস করা। সে যখন ইহসানকে পায়নি, তাহলে প্রিয়ন্তীকেও সুখে থাকতে দেবে না। ইহসানও ভালোবাসা হারানোর কষ্ট অনুভব করবে। এটাই ছিল তার পরিকল্পনা। এই জন্যই গুটি হিসেবে কাজে দেয় রাকিব চৌধুরী। কিছুদিন ধরে বন্ধুত্বপূর্ণ আচরণে রাকিব চৌধুরীর মনে ধরে নিল লীনা খন্দকারকে। সে নিজেই প্রথমে তাকে বন্ধু বানায়। ধীরে ধীরে শুরু হয় তাদের প্রণয়। দীর্ঘ 2.5 বছর লুকিয়ে প্রেম করার পর লীনা খন্দকারের পরিকল্পনা অনুযায়ী বিয়েও করে। রাকিবকে বলেছিল তার বিয়ে ঠিক হয়েছে, আজ যেন পালিয়ে নিয়ে যায় তাকে, নয়তো আজীবনের জন্য হারাবে। কিন্তু সে কি টের পেয়েছিল লীনা কখনোই তার ছিল না। হারানোর কথা তো অনেক দূর। সহজ সরল রাকিবও তাকে নিয়ে পালায়। সেখানে রাকিব চৌধুরীকে সে ব্যবহার করে। ভালোবাসার অভিনয় করে সে প্রতিশোধের আগুনে প্রিয়ন্তীর ঘরে পা দেয়। সেই থেকে প্রতিনিয়ত লীনা খন্দকার প্রিয়ন্তীকে সরিয়ে তার জায়গায় বসতে চেয়েছে। ইহসান সেদিন রাকিবের বইয়ের জায়গায় লীনাকে দেখে হতবাক হয়ে যায়। সে চিন্তিত হয়ে পড়ে। আবার সেই মেয়ে, কি তার উদ্দেশ্য? কেন বারবার দূরে ঠেলে দিলেও কাছে আসছে? খারাপ কিছু হবে না তো? কিন্তু কিছু মাস গড়িয়ে যেতেই মনকে সান্ত্বনা দেয়, ভালোবেসে এমন হতেও পারে। হয়তো মেয়েটা তার ভুল বুঝতে পেরেছে। এরপর ধীরে ধীরে সেই মর্মান্তিক দিনটা চলেই আসলো। ইহসান আসলো বাংলাদেশে। প্রমুখকে দেখে লিনার মাঝে আফসোস জেগে ধরে। মনে মনে বলে, এই কিউট লক্ষ্মী ছেলেটার মা তুই হতে পারতি। প্রিয়ন্তীর জন্য তুই হেরে গেলি লীনা। তুই সব দিক থেকেই জিরো। যতবার প্রমুখের আদরে মুখখানা দেখে, ততবার লিনার হৃদয়ে দুমড়ে মুচড়ে যায়। ইহসান যখন প্রিয়ন্তীর সাথে রাগারাগি করত, প্রমুখকে কেন লিনার কোলে দেয়, তখন লিনা দূর থেকে সবই খেয়াল করত। তার বুকে কষ্ট সহ ক্রোধ হানা দেয়। সে বুঝে যায় ইহসান এখনো তাকে সহ্য করতে পারে না। শাহিনের সাথে নানা রকম প্ল্যান করে। এবার ভাই তাকে ভরসা দেয় পাশে থাকবে। ভাইয়ের হেয়ালি চরিত্রহীন স্বভাবের জন্যই আগের প্রতিটি প্ল্যান তার ভেস্তে গেছে। মাঝে ঝগড়াও হয়েছিল দুজনের, কিন্তু দিন শেষে আবারও লীনা তাকে বুঝিয়ে নিয়ে আসে। শাহিন খন্দকার বোনের মন রক্ষায় উপস্থিত হয় প্রমুখের জন্মদিনে। আশ্বাস দেয় কিছু একটা করবে। সেই কালো রাতে শোয়ার সময় লীনা প্রিয়ন্তীকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল।
পানির সাথে মিশিয়ে তার হাতে দেয়। জেলিনা ইহসানের সামনে প্রিয়ন্তীর নামে বাজে কথা বলেছিল, সে আজ নিজ হাতে পানি খাওয়াচ্ছে। ইহসান এই কথাটাই ভাবতে থাকে অনেকক্ষণ। এরপর কি মনে হতেই সে অস্থির মনে গ্লাসের পানি ফেলে দেয়। লীনা রেগে কঠিন চোখে তাকিয়ে চলে যায় রুমে। রাতে যখন প্রিয়ন্তী আবদার করেছিল বাইরে ঘুরতে যাবে দুজন, প্রমুখকে তার মায়ের কাছে শুয়ে দেওয়ার সময় লীনা জেগেছিল। ওয়াশরুম থেকে ফেরার সময় লীনা সকল কথাই শুনে ফেলে। সে তৎক্ষণাৎ ভিন্ন পরিকল্পনা করে। শাহিন খন্দকারকে কল করে, মেসেজে বলে ওদের গাড়িকে ফলো করতে, সুযোগ বুঝে প্রিয়ন্তীকে মারতে, ইহসানকে প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা অনুভব করাতে। সে প্রিয়ন্তীকে মেরে ফেলতে বলল। শাহিন খন্দকার তখন উম্মাদের ন্যায় মদ গিলছে, তার পাশে দুটো মেয়ে। সে নেশার ঘরে মাতাল হয়ে লিনার কথায় অর্ধেক বুঝে, আর বাকি কথা তার কানেও পৌঁছায় না। কিন্তু বোনের মন রক্ষায় সে ভাবতে থাকে লিনা কি বলল। তৎক্ষণাৎ তার মস্তিষ্ক জানান দেয়, ওদের দুজনকে গাড়ির নিচে পিষে দাও, মেরে ফেলো, একটাও যেন জীবিত না থাকে। শাহিন খন্দকার তৎক্ষণাৎ লোক ভাড়া করে, সেই গাড়িটা ভেঙে গুড়িয়ে দেয়। দুটি মিষ্টি প্রাণ ঝরে যায় গাছের শুকনো পাতার মতো। কাল বৈশাখের ঝড়ে উলট পালট হয়ে যায় সব। লীনা খন্দকার ইহসানের মৃত্যুর খবর জানার পর ভাইয়ের সাথে অনেক ঝামেলা যায়। এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেয়। জীবনের সব ঝামেলা তার মায়ের পেটের ভাই। সেই থেকে ভাইয়ের আশায় বসে থাকে না, নিজেই প্ল্যান করে, কার্যসিদ্ধি করে। ভাইয়ের আশায় থাকা মানে আবারও মস্ত বড় ভুল। অতঃপর হৃদয়ের কষ্ট পুষে রেখে প্রমুখকে অত্যাচার করে। তখন সে এক পৈশাচিক আনন্দ পায়, কিন্তু শাশুড়ির জন্য তেমন কিছু করতে পারেনি। তবে উনি মারা যাওয়ার পর খুব সুবিধা হলো। বাপের উপর রাগ, ক্ষোভ, জেদ, প্রতিশোধ সব ঢেলে দিল ছেলের উপর। রাত দিন অত্যাচার করে এই সুখ পেত সে, কারণ প্রমুখই একমাত্র ইহসানের অংশ, তাদের ভালোবাসার চিহ্ন। তাকে কষ্ট দেওয়া মানে ইহসান আর প্রিয়ন্তীকেও কষ্ট দেওয়া। সেই অ্যাক্সিডেন্টের ঘটনা থেকেই সে ডিপ্রেশনে ভুগে, বলতে গেলে সাইকোর ন্যায় আচরণ করে। ইহসানকে তার আরো বেশি মনে পড়ে। রাকিব চৌধুরী এটুকু পড়েই তার দম আটকে গেল। সে তৎক্ষণাৎ ডায়েরিটা বন্ধ করে ফেলল। চোখ বেয়ে পড়তে থাকে নোনা জল। ঘন ঘন শ্বাস ফেলে চোখ বন্ধ করলো। কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করে আবারও ডায়েরি খুলে সেখানে প্রতিটি ঘটনা লেখা আছে। পেছনের পেজ খুলতেই দেখতে পেল সেই প্রমুখের হুমকি বার্তা। তার নিচে লেখা, এই হুমকিতেও যদি হামিদুর রহমানকে প্রমুখ না ছাড়ে, তাহলে গুটি পাল্টাবো। ইহসানের বংশকে নির্বংশ করব। ওর ছেলেকে টেনে ছিঁড়ে ফেলবো। আজ শুধু সাবধান করলাম, আগামীকাল এক কপি ওদের বাবা মার কাছে পাঠাবো। রাকিব চৌধুরীর বুক মোচড় দিয়ে ওঠে। হাতে থাকা ডায়েরিটি তৎক্ষণাৎ পড়ে যায়। চোখ খিচে সে শক্ত করে বসলো। এত বড় পরিকল্পনা সে একটু আন্দাজ করেনি, ক্ষণাক্ষরেও টের পায়নি। এর মতো জঘন্য মহিলা আর দুটো আছে। রাকিবের ইচ্ছে করলো এই মুহূর্তে লীনা খন্দকারের গলাটা টিপে মেরে ফেলতে। পরক্ষণেই ভাবলো, গলা টিপে মরা খুব সহজ, মৃত্যুর স্বাদ পাবে না, তবে পচে গলে মৃত্যুর স্বাদ গ্রহণ করুক, এটাই ওর জন্য প্রাপ্য শাস্তি। ওর অহংকারী দেহখানা মশামাছি ছিঁড়ে খাক, মাংস শুকিয়ে হাড় বের হোক। বোনের আত্মা শান্তির জন্য সে এবার বুঝাবে রাকিবের ভালোবাসার থেকেও ঘৃণা কতটা জঘন্য, কতটা ভয়ঙ্কর। তার ভাবনার মাঝে বাবা বাবা ডেকে লাবণ্য আর সাফওয়ান তার ঘরেই আসে। সম্পূর্ণ রুম অগোছালো থাকায় তারাও কপাল কুঁচকালো। রাকিব চৌধুরীর সামনে দাঁড়াতেই লাবণ্য হকচকিয়ে ওঠে। গালে হাত রেখে উচ্চস্বরে বলল, বাবা, কি হয়েছে? তুমি কাঁদছো? রাকিব চৌধুরীর চোখে পানি। সে শক্ত হয়ে বসে রইল। লাবণ্যকে ফ্লোরে রাখা ডায়েরির দিকে ইশারা করে বলল, তোর মায়ের আর কত রূপ তুই সহ্য করবি? ছোট হৃদয় কি পারবে মায়ের নিকৃষ্ট রূপ সামলাতে? লাবণ্য তৎক্ষণাৎ ডায়েরিটা হাতে নেয়, উল্টে পাল্টে সাফওয়ানের দিকে তাকালো। ছেলেটাও কৌতূহল মুখে নিজের হাতে নিয়ে পড়তে শুরু করলো। সম্পূর্ণ পড়া শেষে লাবণ্য থরথর করে কেঁপে ওঠে। হাত পা ভেঙে যাচ্ছে তার। মায়ের এরূপ ভয়ঙ্কর রূপ তার হৃদয় আর মানতে পারছে না। বাবাকে ধরে সে উচ্চস্বরে কেঁদে ওঠে। তার ভেতর ঘৃণার পরিমাণের মাত্রা আরো দৃঢ় হলো। ভালোবাসার কি এতই তীব্রতা, যা মানুষকে মৃত্যুর নিকট ঠেলে দেয়? কেউ না সাইকো হয়ে যায়, আবার কেউ খারাপ থেকে ভালো মানুষ হয়ে ওঠে। কি আশ্চর্য এই ভালোবাসার শক্তি! সাফওয়ানেরও চোখ দুটো জ্বলছে। সে হাতের পিঠ দ্বারা চোখ মুছে বেরিয়ে গেল।
প্রমুখের জন্য এই প্রথম মায়া অনুভব করলো ভীষণ। বলতে ইচ্ছে হলো, তুই বাকি জীবন অনেক সুখী হও। বিকেলের গোধূলি লগ্নে সিরাত বারান্দায় বসে উপন্যাস পড়ছিল। প্রমুখ গেছে ছাদে, সেখানে গাছপালাগুলো লোক দিয়ে কাটিং করছে। কয়েকদিন ধরে প্রমুখ অফিসেও যায় না, সব বিশ্বস্ত কর্মীদের হাতেই ছেড়ে দিয়েছেন। কবির, আহাদ ও রায়হান যতদিন আছে সে নিশ্চিন্ত। সিরাতের ফুল খুব পছন্দ, তাই তো কয়েক মাস আগে প্রমুখ ছাদ ভর্তি ফুল গাছ লাগায়। সেগুলোতে এখন ফুলে ফুলেই ভরে গেছে। চারপাশ কি স্নিগ্ধ লাগছে, মন ভরে শ্বাস নিলে শান্তি লাগে। মাঝে মাঝে বিকেলে সিরাত ছাদে বসে সময় কাটায়, মন প্রাণ জুড়িয়ে যায় তার। সিরাতের গায়ে আজ হলুদের মাঝে লাল প্রিন্টের মেক্সি। পেট উঁচু হওয়ায় হাঁটতেও কষ্ট হয়। বসে থাকতে থাকতে কোমরটাও কেমন ব্যথা হয়ে যায়। সে ভারী দেহটা নিয়ে উঠল, গায়ের ওড়নাটা ঠিকঠাক করে ধীর পায়ে নিচে যায়। জুলেখাকে ডেকে পড়ল। জুলেখা, একটু নাস্তা করো তো, খিদে পেয়েছে। জুলেখার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগে। সে আপাতত বাসায় বসে সময় কাটাচ্ছে। কাল মায়ের কাছে ফিরে যাওয়ার কথা। তার মায়ের বয়সও তো বাড়ছে। প্রমুখ আপত্তি করেনি, বলেছে কিছুদিন থেকে চলে আসতে। তাছাড়া প্রতি মাসে খরচ তো পাঠিয়ে দিচ্ছেই। জুলেখা নুডলস আর সিদ্ধ ডিম সিরাতকে দিল। সিরাত খেয়ে নেয় ধীরে ধীরে। অতঃপর ফ্রিজ থেকে আচারের বয়াম এনে খেতে থাকলো। কিছুটা সময় যাওয়ার পরে জুলেখার সাহায্যে সিঁড়ি বেয়ে রুমে যায়। দুজনের স্টাফও রাখা হয়েছে তার জন্য। ওরাও সর্বদা তার সাথে সাথেই থাকে। সিরাত বিছানায় শুয়ে বলল, পর্দা লাগিয়ে যাও, একটু ঘুমিয়ে নিই। জুলেখা কাজ শেষে চলে যায়। কিছুক্ষণ পর গরমে ঘেমে জব জব শরীর নিয়ে প্রমুখ উপর থেকে রুমে আসলো। সিরাতকে ঘুমন্ত দেখে সে শাওয়ার নেয়। গোসল করার পর বারান্দায় গেল। হাতের কাজগুলো সারতে সারতে সন্ধ্যা গড়িয়ে যায়, কিন্তু মেয়েটার ঘুম ভাঙার নামই নেই। সে সিরাতকে ডেকে তুলল। মেয়েটা বিরক্তে চোখ মুখ কুঁচকে বলল, কানের কাছে খ্যাক খ্যাক করছেন কেন? সব সময় বিরক্ত করেন। প্রমুখ পাত্তা দিল না তার কথায়। আজকাল মেয়েটা অল্পতেই তেতে ওঠে, মাঝে মাঝে ছোট কিছুতেই হাইপার হয়ে যায়। প্রমুখের হাতে বুকে অকারণেই জোরে কামড় বসায়। একদিন তো রাগে দুঃখে প্রমুখের চুল ছিঁড়ে ফেলেছিল। প্রমুখ প্রথমে রেগে গেলেও পরক্ষণেই মিস শশীর কথা মনে পড়ে গেলে অনুভব করলো প্রেগনেন্সির অবস্থায় সিরাতের ঘন ঘনই মুড সুইং হয়, মাথা ঠিক থাকে না। তাই সে সিরাতকে সামলাতে ব্যস্ত থাকে সব সময়। এবারও তাই হলো। ছেলেটা ঝুঁকে কপালে ছোট্ট চুমু খেয়ে বলল, রাত হচ্ছে, এখন ঘুমানোর সময়। দিনে ঘুমিয়ে তুমি আমাকে রাতে জাগিয়ে রাখো। কতদিন ঠিকমতো ঘুমাতে পারি না। সিরাতের মুখ কালো হয়ে যায়। প্রমুখের দিকে তাকিয়ে বলল, আমি সত্যি আপনাকে কষ্ট দিচ্ছি, খুব জ্বালাচ্ছি। প্রমুখ বুঝলো এবার মেয়েটা নিজেকে দোষারোপ করবে, তাই হেসে সিরাতের গাল টিপে বলল, তা একটু জ্বালাও, তবে এজন্য তোমার দোষ নেই। সব দোষ এই পুচকের। পাপার মাম্মাকে নাকানি চুমানি খাইয়ে ছাড়ছে। সিরাত গাল ফুলালো, হাত উঠিয়ে ফুলে যাওয়া পেটে আদর করে বলল, আমার বেবিকে নিয়ে একটাও বাজে কথা সহ্য করব না। প্রমুখ হাসছে। সিরাত লম্বা শ্বাস ফেলে বলল, আমাকে ওয়াশরুমে নিয়ে চলুন। প্রমুখ ধীরে ধীরে ওয়াশরুমে নিয়ে যায়। সিরাত বের হয়ে প্রমুখকে জড়িয়ে ধরলো, বলল, খিদে পেয়েছে, খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। প্রমুখ রাগান্বিত গলায় বলল, আবার আইসক্রিম? আজ এ পর্যন্ত তুমি 3টে খেয়েছো। সিরাত, ঠান্ডা লেগে যাবে, অতিরিক্ত করো না। সিরাত কাঁদো কাঁদো গলায় পেটের দিকে তাকিয়ে বলল, দেখলি দেখলি তুই, এই তোর পাপার ভালোবাসা এক বিন্দুও ভালোবাসে না আমাদের। ভণ্ড লোক একটা, আগে আমাকে কষ্ট দিয়েছে, এখন তোকেও ছাড়ছে না। চিন্তা করিস না, তুই একবার বের হ, এই দামড়া গুন্ডার লোকটার ব্যবস্থা মা পুত মিলে বেগতিক করব। প্রমুখ তার কথায় চোখ ছোট ছোট করলো। মেয়েটার কোমর খামছে ধরে বলল, কি বললে? আমার বেবিকে এখনই কুবুদ্ধি দিচ্ছ? আমার নামে যা তা বলছো? সিরাত চোখ খিচে নেয়। 100 বার দিব, আগে আইসক্রিম আনুন। বাবু আপনার একার নয়, আমারও। আমি পেটে নিয়ে ঘুরছি, অতএব 80% অধিকার বেশি আমার। কষ্ট সব আমি ভোগ করছি, আপনি কচু করছেন। প্রমুখ কটমট করে বলল, এক ঘুষি মেরে মুখ গুড়িয়ে দেব। আসছে অধিকার নিয়ে। বেবির অধিকার সবচেয়ে বেশি আমার। আমি যদি না দিতাম, বেবি আকাশ থেকে আসতো? দিয়েছি বলেই তো আসছে। আকাশ থেকেই আসতো। সিরাতের কণ্ঠে প্রতিবাদের সুর।
প্রমুখ হেসে উঠল শব্দ করে, বলল, এনে দেখাও। এরপর সিরাতের খুব নিকটে গেল, কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে কিছু বলতেই লজ্জায় রাঙা হলো সিরাত। দুহাতে ধুমধাম কিল বসালো প্রমুখের বুকে। ছেলেটাও হু হু করে হেসে আবারও ফিসফিস করে বলল। সিরাত এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে ছেলেটার নিকট ঝুঁকে যায়। প্রমুখের হাতে তার শক্ত দাঁত তারা কামড় বসালো। পরপর হাতের 3টে কামড় দিয়ে সে ক্ষান্ত হয়। মুহূর্তেই সেখানে দাগ হয়ে যায়। ফর্সা চামড়ায় জায়গাটা তৎক্ষণাৎ লাল রঙে স্পষ্ট ফুটে ওঠে। বেচারা প্রমুখ আগে মশার কামড়ে অতিষ্ঠ হয়েছে, এখন দীর্ঘ 6 মাস ধরে বো নামক দামড়ির কামড়ে তেজপাতা। তার গায়ের অধিকাংশে এই পর্যন্ত অনেকগুলো কামড়ের দাগ, সবগুলোই সিরাতে প্রেগন্যান্ট অবস্থায় দেওয়া। মেয়েটার মুড সুইংয়ের কথা ভেবে প্রমুখ সিন ক্রিয়েট করলো না, বরং এসব কামড় সে আদর হিসেবেই গ্রহণ করে। সেগুলো স্মৃতির পাতায় জমে থাকবে আজীবন। সে ব্যথায় দাঁতে দাঁত চেপে সহ্য করলো, কিন্তু তারপরেই উচ্চস্বরে হেসে ওঠে। তার হাসি সিরাতের গা চলে যায়। রেগে ছেলেটার বাহুতে ধপাধপ কিল মেরে নিজের পেটে হাত রাখলো। ধীর পায়ে আলগোছে চলে গেল বারান্দায়। সে জানে এই লোক কোনো মতেই এখন থামবে না, কোশমিন কালেও শুধরাবে না। এর থেকে জায়গা ত্যাগ করাই বেটার। সামনে দাঁড়িয়ে থাকা মানে লজ্জা সহ্য করা। মুখ মুচড়ে বলল সিরাত, অসভ্য, মুখে কিচ্ছু আটকায় না। 2 দিন পর বাচ্চার বাপ হবে, তবুও লাগামহীন কথা, কি ছিঁড়ি কথাবার্তার। প্রমুখ তাকালো তার দিকে। মেয়েটাও কোমরে হাত রেখে হাঁটছে, সেদিকেই চোখ তার। ঠোঁট কামড়ে বলল, এক ডোজে এই হাল, বাকি সব সামলাবে কিভাবে? আমি কিন্তু থামার পাত্র নই। সিরাত লজ্জায় দুহাতে কান চেপে ধরলো। তার হৃদস্পন্দনের মাত্রাও ব্যাঘাতিক। লোকটার মুখে জীবনেও শুদ্ধ হবে না, সারাক্ষণ লাগামহীন ব্যাফাস কথাবার্তা। ক্ষণে ক্ষণে লজ্জা দিতে প্রস্তুত। রাতে পড়াশোনা শেষে লাবণ্য শুয়েছিল বিছানায়। তৎক্ষণাৎ কল এলো তার মোবাইলে। রাত তখন 11টার কাছাকাছি। মেয়েটা ফোন তুলে দেখলো সাফওয়ানের কল। সে রিসিভ করতেই শোনা গেল, ছাদে আয়, আমি অপেক্ষা করছি। লাবণ্যর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে টি শার্টটা গায়ে রেখে একটা ওড়না নিল। খুশিতে ফোনটা বিছানায় ফেলে হনহনিয়ে যায় দরজার কাছে। এরপর চটপট দরজা খুলে দৌড়ে চলে যায় ছাদে। এক দৌড়ে ছাদের মাঝখানে এসে আশেপাশে তাকালো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। আজ কেমন চাঁদের দেখা নেই, ঘুটঘুটে অন্ধকার। সে ডাক দিল জোরে, সাফওয়ান ভাই, কোথায় তুমি? কোনো সারা শব্দ পাওয়া গেল না। লাবণ্য আবারও ডাকলো, এবারও ফলাফল শূন্য। কিছু সময় চিৎকার করে ডাকার পর থেমে গেল। আশেপাশে সচেতন দৃষ্টিতে দেখেই তার মনে ভয় জেঁকে ধরে। সে থরথর করে কেঁপে অস্পষ্ট স্বরে বলল, কোথায় তুমি? আমার ভয় করছে। এবার চারপাশ নিশ্চুপ। সে ভূতের ভয়ে শিউরে ওঠে। ফোনে কত দেখেছে এভাবে নিশি ভূত মানুষকে ডেকে নিয়ে মেরে ফেলে। তবে কি সাফওয়ান হয়ে তাকে ভূত এখানে ডেকে এনেছে? তার মানে ছাদে সাফওয়ান টাফওয়ান কেউ নেই? ফোন কলটা ভূতেই করেছিল? এটাও একটা ভূতের ফাঁদ? তৎক্ষণাৎ সে প্রচণ্ড ভয়ে প্যানিক হয়ে যায়। চোখ মুখ অস্বাভাবিক রূপ ধারণ করে। হাত পা অনবরত কাঁপছে। আশেপাশের বিল্ডিংয়েও আলো নেই। লাবণ্য ভয়ে ঘেমে যাচ্ছে। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলে ভয়ার্ত কণ্ঠে আল্লাহকে ডাকে। ঘনমাক্ত মুখে বুদ্ধি করলো দৌড়ে রুমে যাবে। সে অনুযায়ী পেছনে ঘুরে দৌড় দিতে বাধা পড়ল। সে অনুভব করে কেউ তার কোমর শক্ত করে চেপে ধরেছে। ধীরে ধীরে সেই শীতল হাত তার পেটে কিলবিল করছে। টি শার্টের উপরে খসখসে শক্ত হাতটার এলোমেলো বিচরণ। লাবণ্য ভয়ে থরথর করে কেঁপে চিৎকার করে ওঠে। আর 1 সেকেন্ড গেলেই সে জ্ঞান হারাবে। তৎক্ষণাৎ কেউ শক্ত হাতে পেছন থেকে তার মুখ চেপে ধরল। আলতো করে লাবণ্যর ঘাড়ে চুল সরিয়ে সেখানে থুতনি রেখে দাড়ি ঘষল। মেয়েটা মাত্রাতিরিক্ত কাঁপছে। ভয়ে মুখের বর্ণ ফ্যাকাশে ধারণ করেছে। গলার কাছে শব্দ এসে থমকে গেছে। সে এখন চিৎকার করতেও পারছে না। তার এলোমেলো ভাবনার মাঝে ঘাড়ে সেই শীতল স্পর্শ ধীরে ধীরে গাঢ় হতে থাকে। পরক্ষণেই অনুভব করলো কেউ তার ঘাড়ে ভেজা চুমু দিচ্ছে। মেয়েটা অত্যাধিক ভয়ে নড়তেও যেন ভুলে গেছে। তৎক্ষণাৎ তার চোখ দুটো আপনা আপনি বুঝে আসে। ভয়ে সে পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে ভাবলো ভূত তাকে একটু পর ছিঁড়ে খাবে। সে গুঙিয়ে উঠে বলল, আমাকে ছাড়ুন, মারবেন না প্লিজ। পেছনের ব্যক্তি ধীরে ধীরে আরো গভীর হলো।
নেশাক্ত চোখে লাবণ্যর চুলে নাক ডুবালো, অতপর মুখখানা গলার কাছে নিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল,